হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিশন এডুকেশন। আজকে নিয়েছি তোমাদের জন্য বায়োলজির বাছাই করা 25টি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। চলো শুরু করা যাক। আজকে হবে সেট নাম্বার 2। দেখে নি প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্নতে বলেছে যে গ্রন্থিটি মস্তিষ্কের সবচেয়ে কাছে অবস্থিত সেটি হলো, প্রশ্ন এসছে কেপি কনস্টেবল প্রিলিমস 2016-তে। প্রশ্নের উত্তর হবে অপশন এ, পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থির কিন্তু আরেকটা নাম আছে, সেটা হলো মাস্টার গ্ল্যান্ড। আচ্ছা, পিটুইটারি গ্রন্থির কিন্তু আরেকটা নাম আছে, তার নাম হচ্ছে মাস্টার গ্ল্যান্ড। আচ্ছা, এবার তাহলে এক্স্যাক্ট কোন জায়গায় অবস্থিত সেটা জানবো। পিটুইটারি গ্রন্থি অবস্থিত মস্তিষ্কেরই একটা অংশ, তার নাম হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসের নিচে যে স্ফেনয়েড অস্থি থাকে, একটা অস্থি, তার একটা গহ্বরের নাম হচ্ছে সেলা টার্সিকা। হাইপোথ্যালামাসের নিচে অস্থি বা হাড়, সেটার নাম হচ্ছে স্ফেনয়েড। তার একটা গহ্বর আছে, সেটার নাম হচ্ছে সেলা টার্সিকা। এই সেলা টার্সিকা গহ্বরের মধ্যে কিন্তু পিটুইটারি গ্রন্থিটি সুরক্ষিত অবস্থায় থাকে। আচ্ছা, মাস্টার গ্ল্যান্ড কেন বলা হয়? কারণ অন্য সমস্ত গ্রন্থির ক্ষরণ কিন্তু পিটুইটারি গ্রন্থি নিয়ন্ত্রণ করে। আচ্ছা, থাইরয়েড কোথায় থাকে? থাইরয়েড থাকে হচ্ছে গলার কাছে। আর অ্যাড্রিনাল কোথায় থাকে? দুটো কিডনির ওপরে, ত্রিভুজের মতো। হ্যাঁ, দুটো কিডনির ওপরে দুটো। আচ্ছা, অ্যাড্রিনালের রং হচ্ছে কমলা এবং আকার হচ্ছে ত্রিভুজ আকার। আচ্ছা, আর অগ্নাশয় কোথায় থাকে? অগ্নাশয় হচ্ছে পাকস্থলী এবং ডিওডিনামের পিছনে। তাহলে অপশনে থাকা চারটে গ্রন্থিরই অবস্থান সম্পর্কে আমরা জানলাম। চলো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে দেখো, ডব্লিউবিপি এক্সাইজ কনস্টেবল প্রিলিমস 2013-তে এসছে, খবরের কাগজ দিয়ে খাবার মোড়ালে দূষিত হতে পারে। খবরের কাগজ দিয়ে খাবার মুড়িয়ে রাখলে দূষিত কিন্তু হয় অপশন সি, সীসা দ্বারা। সীসা কি কাজে লাগে? সীসা ছাপার অক্ষর মানে ছাপতে কাজে লাগে। ছাপার অক্ষরে যে কালিটা ব্যবহার করা হয়, সেই কালিটাতে সীসা থাকে, তাই সীসা থেকে বিষক্রিয়া হতে পারে। পরের প্রশ্ন, জন্ডিস রোগ শরীরের কোন অংশকে ক্ষতিগ্রস্ত করে? ডব্লিউবিপি লেডি কনস্টেবল প্রিলিমস 2012-তে এসছে প্রশ্নটা। জন্ডিস খুব পরিচিত একটা রোগ, আমরা সকলেই জন্ডিস সম্বন্ধে জেনেছি। জন্ডিস হলে কোন জায়গা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়? উত্তর হবে অপশন ডি, যকৃৎ। জন্ডিস রোগ হলে পরে মানুষের যকৃৎ বা লিভার সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আচ্ছা, জন্ডিস রোগ কেন হয়? জন্ডিস রোগ হয় তার কারণ হচ্ছে রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যায়। আচ্ছা, রক্তে বিলিরুবিনের মাত্রা যখন বেড়ে যাচ্ছে, সেই জন্যই কিন্তু মানুষের শরীর, চোখের মনির পাশের যে সাদা অংশ, সেই অংশগুলো কিন্তু আস্তে আস্তে হলুদ রঙের হয়ে যায়। এই হলুদ রঙকে আবার পাণ্ডু রঙও বলা হয়। আর যেহেতু জন্ডিস রোগ হলে পরে শরীর হলুদ হয়ে যায়, তাই জন্য কিন্তু জন্ডিস রোগের আরেক নাম হচ্ছে পাণ্ডু রোগ।
কারণ শরীর পাণ্ডু বর্ণ ধারণ করে। পরের প্রশ্নে যাচ্ছি। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন দেখো, ডব্লিউবিপি লেডি কনস্টেবল প্রিলিমস 2012তেই এসছে আবার। শরীরে লোহার ঘাটতি হলে কি হয়? শরীরের লোহার ঘাটতি হলে অপশন সি অর্থাৎ রক্তাল্পতা রোগ হয়। রক্তাল্পতা রোগ, রক্তাল্পতা মানে হচ্ছে রক্তে পর্যাপ্ত পরিমাণে আরবিসি না থাকা। রেড ব্লাড কর্পাসেল বা লোহিত রক্তকণিকা পর্যাপ্ত পরিমাণে না থাকলে তাকে বলে রক্তাল্পতা। কেমন? লোহার ঘাটতি হলে হিমোগ্লোবিন কমে যায়, তার মানেই হচ্ছে পর্যাপ্ত আরবিসি শরীরে নেই। আচ্ছা, বাকিগুলো নিয়ে আলোচনা করি। গলগণ্ড রোগ কেন হয়? গলগণ্ড রোগ হয় আয়োডিনের অভাবে। আয়োডিনের অভাবে থাইরয়েড গ্রন্থির ক্ষরণ কমে যায়, বা থাইরয়েড গ্রন্থির ক্ষরণ করার ক্ষমতা কমে গেলে পরে থাইরয়েড গ্রন্থি বেশি অতি সক্রিয় হয়ে যায়, ফলে গলা ফুলে যায়। আমরা সকলেই জানি থাইরয়েড গ্রন্থি থাকে আমাদের গলার কাছে, তাই আয়োডিনের অভাবে থাইরয়েড গ্রন্থির ক্ষরণ কমে যায়। আচ্ছা, এবার হচ্ছে গোদ। গোদ রোগের আরেক নাম হচ্ছে ফাইলেরিয়াসিস বা এলিফ্যান্টিয়াসিস। ঠিক আছে, এলিফ্যান্টিয়াসিস। গোদের আরেক নাম হচ্ছে ফাইলেরিয়াসিস বা এলিফ্যান্টিয়াসিস। কি কারণে হয় না, মশার কামড়ে কিন্তু এই রোগটা ছড়ায়। মনে রাখবে, মশার কামড়ে ছড়ায়। এবং এটা হয় একটা গোলকৃমির সংক্রমণে। গোলকৃমিটার নাম হচ্ছে উচেরেরিয়া ব্র্যাঙ্কফটি। উচেরেরিয়া ব্র্যাঙ্কফটি। আর রিকেট রোগ হয় ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অভাবে, কিন্তু শিশুদের। কেমন? ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অভাবে হয়। শিশুদের ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অভাবে শিশুদের হয় রিকেট, এবং প্রাপ্তবয়স্কদের হয় অস্টিওম্যালেশিয়া। পরের প্রশ্নে যাচ্ছি। আচ্ছা, তার আগে দেখো, যারা মনে করছো যে ডব্লিউবিপি, কেপি এবং এসএসসি জিডির জন্য তোমরা ভিশন এডুকেশনে থেকে পড়াশোনা করতে চাও, ভিশন এডুকেশনে কিন্তু আবাসিকের ব্যবস্থা আছে। আর অ্যাডমিশনের জন্য নিচে দেওয়া ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করে নাও, এবং সমস্ত ডিটেলস তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। আর যদি মনে হয় যে না, আমরা এখানে থেকে পড়তে পারবো না, থেকে পড়ার ইয়ে নেই, সেক্ষেত্রে কিন্তু তোমরা প্রত্যেকদিন এখানে ক্লাসরুমেরও ব্যবস্থা আছে, ক্লাসরুমেও এসে থাকতে পারো। আর যাদের আশা বা আবাসিকে থাকার কোনোটাই সম্ভব না, তাদের জন্য কিন্তু অনলাইনে নতুন ব্যাচ শুরু হয়েছে। হ্যাঁ, তোমরা অনলাইনে ব্যাচের জন্য আজই গুগল প্লে স্টোর থেকে ভিশন এডুকেশন অ্যাপটি ডাউনলোড করে নাও, এবং নিচে দেওয়া হেল্পলাইন নম্বরে ফোন করে সমস্ত ডিটেলস জেনে নিতে পারবে। চলো দেখি 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন বলছে, গাছের পাতায় সবুজ রঙের জন্য দায়ী কি?
গাছের পাতার সবুজ রঙের জন্য কিন্তু দায়ী ক্লোরোফিল। অপশন ডি ক্লোরোফিল। এবার দেখো ক্লোরোফিল কোথায় থাকে? ক্লোরোফিল থাকে ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড পর্দাতে। ক্লোরোফিল থাকে ক্লোরোপ্লাস্টের ক্লোরোফিল একটি রঞ্জক পদার্থ, সবুজ রঙের রঞ্জক পদার্থ। ক্লোরোফিল থাকে ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড নামক পর্দাতে। পরের প্রশ্নে রাখি, রাসায়নিক বস্তু যা সালোক সংশ্লেষ দ্বারা জারিত হয়। সালোক সংশ্লেষের মাধ্যমে কিন্তু কোন রাসায়নিক বস্তুটা জারিত হয় না? সালোক সংশ্লেষের মাধ্যমে কিন্তু জল জারিত হয়। জল জারিত হয়ে তৈরি হয় অক্সিজেন। আর আমরা সকলেই জানি জারণ হলেই কিন্তু বিজারণ হবে। তাহলে জলের যদি জারণ হয় তাহলে বিজারণ হয় কার্বন ডাই অক্সাইডের। কার্বন ডাই অক্সাইড কিন্তু বিজারিত হয়ে গ্লুকোজ তৈরি করে। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি সালোক সংশ্লেষের কিন্তু একটা সূত্র আছে, কি কতটা কি লাগে আর কি না লাগে সে অনুযায়ী। দেখো সূত্রটা দেখে নি, 6 অণু কার্বন ডাই অক্সাইড আর 6 অণু জল, তার সাথে কি কি লাগছে? কি কি লাগছে না আলো, ক্লোরোফিল। হ্যাঁ, এরাও তো সালোক সংশ্লেষ বিক্রিয়ায় সক্রিয় ভূমিকা গ্রহণ করে। আচ্ছা, আলো আর ক্লোরোফিল এরা এইটা বিক্রিয়া হয়ে কি তৈরি হচ্ছে? 6 অণু কার্বন ডাই অক্সাইড এবং 6 অণু জল, এটা তৈরি হচ্ছে আর কি হচ্ছে? এটা হচ্ছে সালোক সংশ্লেষের সূত্র। দেখো এটা গ্লুকোজের সংকেত আর অক্সিজেন। তাহলে অক্সিজেন 6 অণু কার্বন ডাই অক্সাইড 6 অণু জল মিলে কিন্তু 1 অণু গ্লুকোজ এবং 6 অণু অক্সিজেন তৈরি হচ্ছে। পরের প্রশ্নে যাচ্ছি, বলছে প্রাপ্তবয়স্ক মানব দেহের কোন অংশে রক্ত গঠিত হয়? প্রাপ্তবয়স্ক মানব দেহের কিন্তু লোহিত অস্থিমজ্জা বা বোন ম্যারো, কেমন বোন ম্যারোতে কিন্তু রক্ত তৈরি হয়। আচ্ছা, 8 নম্বর প্রশ্ন, শরীরের কোন অংশে সর্বদা ইউরিয়া গঠিত হয়? ইউরিয়া কিন্তু মানব শরীরের যকৃতে গঠিত হয়। ঠিক আছে, আর ইউরিয়া তৈরি হওয়ার এই প্রসেসটাকে বলা হয় অর্নিথিন চক্র। কেমন? ইউরিয়া তৈরি হওয়ার প্রসেসটাকে বলা হয় অর্নিথিন চক্র। ইউরিয়া কোথা থেকে তৈরি হয় না? প্রোটিন বিপাকের ফলে যে অ্যামিনো অ্যাসিড সেটা ভেঙে গিয়ে কি হয়? অ্যামিনো অ্যাসিড থেকে কি তৈরি হয়? ইউরিয়া তৈরি হয়। কেমন? প্রোটিন বিপাকের ফলে, প্রোটিন মানেই জানো জানো যে অ্যামিনো অ্যাসিড, সেখান থেকে কিন্তু তৈরি হয় এটা। কেমন? আর যকৃতে ইউরিয়া তৈরি হওয়ার এই পদ্ধতিটাকে বলা হয় অর্নিথিন চক্র। পরের প্রশ্নে যাচ্ছি, বলছে নিচের গাছগুলির মধ্যে কোন গাছটি সর্বাপেক্ষা বেশি দিন বাঁচে? প্রশ্ন এসছে কেপি কনস্টেবল 2012-তে। দেখো নিচের গাছগুলির মধ্যে কোন গাছটি সর্বাপেক্ষা বেশি দিন বাঁচে? উত্তর হবে অপশন সি, সিকিউয়া। সিকিউয়া হচ্ছে রেড উড গাছ। কেমন? রেড উড গাছ। এই রেড উড গাছ কিন্তু প্রায় 3000 বছর বাঁচে। প্রায় 3000 বছর বাঁচে এবং এগুলোর উচ্চতা প্রায় 115 মিটারের কাছাকাছি হয়। পৃথিবীর অন্যতম উচ্চতম গাছ। কেমন? আর এগুলো সব থেকে বেশি পাওয়া যায় উত্তর আমেরিকায়। পরের প্রশ্নে যাচ্ছি,
10 নম্বর প্রশ্ন বলছে কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? নিচে দেওয়া অপশনগুলোর মধ্যে কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? দেখো এখানে অপশনগুলো দেখলেই কিন্তু আমরা খুব সহজেই উত্তর দিতে পারবো, কারণ মিথেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড এই তিনটেই গ্রিন হাউস গ্যাস। একমাত্র হাইড্রোজেন কিন্তু গ্রিন হাউস গ্যাস নয়। হাইড্রোজেন গ্রিন হাউস, আচ্ছা সব থেকে এছাড়াও আরো একটা গ্রিন হাউস গ্যাসের নামে কিন্তু আমাদের প্রশ্ন আসে, সেটা হচ্ছে সিএফসি বা ক্লোরোফ্লুরো কার্বন। বাকি তিনটে এবং সিএফসিও কিন্তু একটা অন্যতম গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাস কি করে? গ্রিন হাউস গ্যাস হচ্ছে পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে তোলে, কেমন? পৃথিবীর তাপমাত্রা বাড়ায়। আর সিএফসি কিন্তু আমাদের যে ওজোন লেয়ার আছে সেই ওজোন লেয়ারে কিন্তু ক্ষত সৃষ্টি করে, তার মানে ওজোন লেয়ার ফাঁকা হয়ে যায়, ফলে ক্ষতিকর যে সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মিগুলো আছে সেগুলো কিন্তু ওজোন স্তরের ওই ফাঁক দিয়ে সরাসরি পৃথিবীতে এসে পড়ে। আমরা জানি যে ওজোন স্তরের মধ্যে ওজোনের যে স্তরটা রয়েছে সেটা কিন্তু এই ক্ষতিকর রশ্মিগুলোকে আবার পুনরায় ফেরত পাঠিয়ে দেয়, কিন্তু যদি তাতে ফাঁকা সৃষ্টি হয় তাহলে তারা ফেরত পাঠাতে পারবে না, ফলে পৃথিবীতে চলে আসে, কেমন? পরের প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, মৌমাছি এবং পিঁপড়ের হুলে যে তরল বিষ থাকে তা হলো, ডব্লিউবিপি সাব ইন্সপেক্টর 2013 প্রশ্ন। মৌমাছি এবং পিঁপড়ের হুলে যে তরল বিষ থাকে তার নাম হচ্ছে অপশন এ ফর্মিক অ্যাসিড। এখানে কিছু জৈবিক অ্যাসিড নিয়ে কিন্তু বেশ প্রশ্ন আসে। টার্টারিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? টার্টারিক অ্যাসিড কিন্তু পাওয়া যায় তেঁতুলে, কেমন? আচ্ছা লেবুতে কি পাওয়া যায় দেখে নি। লেবুতে পাওয়া যায় সাইট্রিক অ্যাসিড। আচ্ছা অ্যাসিটিক অ্যাসিড কোথায়? অ্যাসিটিক অ্যাসিড কিসের নাম? অ্যাসিটিক অ্যাসিড মানে হচ্ছে ভিনিগার। যে ভিনিগার আমরা খাই সেটা কিন্তু আসলে অ্যাসিটিক অ্যাসিড। আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত আমরা সকলেই জানি HCl, কেমন? আচ্ছা লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড, তেঁতুলে টার্টারিক অ্যাসিড আমরা পাই। আচ্ছা আনারস, আপেল এই এই সমস্ত ফলগুলোতে থাকে ম্যালিক অ্যাসিড। আনারস, আপেল এগুলোতে পায় ম্যালিক অ্যাসিড। টমেটোতে থাকে কিন্তু অক্সালিক অ্যাসিড। আচ্ছা আর আমলকিতে থাকে অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড মানে কিন্তু ভিটামিন সি এর রাসায়নিক নাম। কেমন? চলো দেখে নি পরের প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন, মানুষের সর্ববৃহৎ লসিকা গ্রন্থির নাম কি? মানুষের সর্ববৃহৎ লসিকা গ্রন্থির নাম কিন্তু অপশন বি প্লিহা বা স্প্লিন। প্লিহা বা স্প্লিন। আচ্ছা প্লিহা বা স্প্লিন কোথায় থাকে? প্লিহা বা স্প্লিন থাকে পেটের পিছনে ডায়াফ্রামের নিচে। পেটের পিছনে ডায়াফ্রামের নিচে। আচ্ছা প্লিহা বা স্প্লিন কি কাজ করে? প্লিহা বা স্প্লিন হচ্ছে পুরনো এবং ক্ষতিগ্রস্ত আরবিসি কে ধ্বংস করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কি কাজ করে না পুরনো বা মৃত
মৃত ক্ষতিগ্রস্ত আরবিসি গুলোকে, আরবিসি মানে লোহিত রক্তকণিকা, রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। কেমন? পরের প্রশ্নে যাচ্ছি। দেখো, আচ্ছা তার আগে আরেকবার একটুখানি আলোচনা করে নি। এখানে দেখো অপশন এ থাইমাস, থাইমাস কোথায় থাকে? থাইমাস কিন্তু থাকে হৃৎপিণ্ডের সামনে। কেমন? আচ্ছা, থাইমাসের কি কাজ? থাইমাসের কাজ কিন্তু লিম্ফোসাইট তৈরি করে। থাইমাসও কিন্তু রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। থাইমাস কিন্তু লিম্ফোসাইট তৈরি করে। আর লিম্ফোসাইট তৈরি করে মানেই কিন্তু রোগ প্রতিরোধ করতে সাহায্য করবে। কেমন? পরের প্রশ্নে যাচ্ছি, 13 নম্বর প্রশ্ন বলছে নিম্নলিখিত কোনটি নিউক্লিয় প্রোটিন? নিম্নলিখিত কোনটি নিউক্লিয় প্রোটিন? নিউক্লিয় প্রোটিন মানে হচ্ছে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড একসাথে হলে পরে তাকে বলা হয় নিউক্লিয় প্রোটিন। নিউক্লিয় প্রোটিন মানে কি? প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড একসাথে হলে পরে তাকে বলা হয় নিউক্লিয় প্রোটিন। নিচের অপশনে দেওয়া অপশন বি হিস্টোনকে বলা হয় নিউক্লিয় প্রোটিন। কি কাজ করে? না, হিস্টোন, নিউক্লিয় প্রোটিন কিন্তু হিস্টোন আসলে ডিএনএ রেপ্লিকেশনে সাহায্য করে। ডিএনএ রেপ্লিকেশন ঘটায়। আচ্ছা বাকিগুলো দেখছি। ক্যাপসিড কাকে বলে? ক্যাপসিড হচ্ছে ভাইরাসের দেহের বাইরের যে প্রোটিন আবরণ থাকে তাকে কিন্তু বলা হয় ক্যাপসিড। তাহলে ভাইরাসের দেহের বাইরের প্রোটিন আবরণকে বলা হয় ক্যাপসিড। যদি কখনো প্রশ্ন আসে ক্যাপসিড কি দিয়ে তৈরি, তাহলে কিন্তু ক্যাপসিড প্রোটিন দিয়ে তৈরি। আচ্ছা রাইবোজোমের কি কাজ? রাইবোজোমকে বলা হয় কোষের প্রোটিন কারখানা, তাই তো? রাইবোজোম কেন? কারণ রাইবোজোম প্রোটিন তৈরি করে। আচ্ছা এটা ছাড়াও রাইবোজোম আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী প্যালাডে। কেমন? সেই কারণে কিন্তু একে রাইবোজোমের আরেক নাম প্যালাডে দানা। রাইবোজোমকে কিন্তু প্যালাডে দানাও বলা হয়ে থাকে। পরের প্রশ্নে যাচ্ছি। 14 নম্বর প্রশ্ন দেখো, ডব্লিউবিপি লেডি কনস্টেবল প্রিলিমস 2023 এর প্রশ্ন। 14 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে কোষের সুইসাইড ব্যাগ কোন অঙ্গাণুকে বলা হয়ে থাকে? কোষের সুইসাইড ব্যাগ কিন্তু বলা হয় লাইসোজোমকে। লাইসোজোমকে বলা হয় সুইসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি। কেন বলা হয়? না, বাইরে থেকে কোষের মধ্যে যদি কোনো ক্ষতিকর বস্তু ঢুকে যায় তাহলে কিন্তু লাইসোজোম সেটাকে প্রথমে নিজের মধ্যে ঢুকিয়ে নেয় এবং তারপরে সেটা ওর ভেতরে যে এনজাইম গুলো থাকে সেগুলোর মাধ্যমে বিভিন্ন বিক্রিয়া করে এবং নিজেও ফেটে যায়, তাই তাকে বলা হয় আত্মঘাতী থলি। আচ্ছা সেন্ট্রোজোমকে কি বলা হয়? দেখো অপশন গুলো নিয়ে একটু আলোচনা করি। সেন্ট্রোজোমকে বলা হয় কোষ বিভাজনের কেন্দ্র। কারণ সেন্ট্রোজোম কিন্তু কোষ বিভাজনের
ক্ষেত্র প্রস্তুত করে। কেমন? আচ্ছা, আর মাইটোকন্ড্রিয়াকে আমরা কি বলি? মাইটোকন্ড্রিয়াকে কিন্তু আমরা বলি পাওয়ার হাউস বা কোষের শক্তিঘর। কারণ এটিপি তৈরি করে। এটিপি মানে হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, যেটা থেকে পরে শক্তি উৎপন্ন হয়। আর রাইবোজোম নিয়ে আমরা আগের প্রশ্নতে আলোচনা করলাম, তাহলে পরের প্রশ্ন দেখে নিই। 15 নম্বর প্রশ্ন, ডব্লিউপি লেডি কনস্টেবল প্রিলিমসে এসে কোন ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম হলো ক্যালসিফেরল। 15 নম্বর প্রশ্ন, ক্যালসিফেরল কিন্তু বিজ্ঞানসম্মত নাম বা রাসায়নিক নাম হচ্ছে ভিটামিন ডি এর। আচ্ছা, ভিটামিন ডি এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ক্যালসিফেরল। এবার আলোচনা করি, অপশন যখন আছে, ভিটামিন ডি এর অভাবে কি কি রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট, আর বড়দের বা প্রাপ্তবয়স্কদের, আমি বড়দেরই লিখলাম, অস্টিওম্যালেশিয়া এবং অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস, রিকেট এবং অস্টিওম্যালেশিয়া, অস্টিওপোরোসিস কি না, হাড় ভঙ্গুর হয়ে যাওয়া বা সহজে বেঁকিয়ে দেওয়া যায়, ভিটামিন ডি এর অভাবে এটা হয়। আচ্ছা, ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। আচ্ছা, রেটিনল শুনেই রেটিনা মনে হয়, রেটিনা মানে কিন্তু চোখ সংক্রান্ত, তাহলে ভিটামিন এর অভাবে কি রোগ হয়? ভিটামিন এর অভাবে কিন্তু রাতকানা রোগ হয়। রাতকানা বা নাইট ব্লাইন্ডনেস, এবং দৃষ্টিশক্তি কমে যায়। দৃষ্টিশক্তি হ্রাস পায়। হ্যাঁ, এইগুলো হয়। রাতকানা রোগের আরেকটা নাম হচ্ছে জেরোফথ্যালমিয়া। কেমন? আচ্ছা, ভিটামিন কে এর বিজ্ঞানসম্মত নাম বা রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনন। কেমন? ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনন। এর অভাবে কি হয়? ভিটামিন কে এর অভাবে রক্তক্ষরণ বন্ধ হয় না, কোথাও কেটে গেলে রক্তক্ষরণ বন্ধ হতে পারে না। এছাড়াও আরেকটা কি হয়? অ্যানিমিয়া হয়, অ্যানিমিয়া বা রক্তাল্পতা। আচ্ছা, আর ভিটামিন সি এর নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সির অভাবে কি রোগ হয়? স্কারভি। এছাড়াও মাড়ি দিয়ে রক্ত পড়া, এই সমস্ত রোগ হয়। ঠিক আছে, পরের প্রশ্নে যাচ্ছি, চলো। 16 নম্বর প্রশ্ন, নিচের কোন প্রাণীটির দেহে মুক্ত সংবহন দেখা যায় না? অপশন দেখলেই কিন্তু এটা পাওয়া যাবে। দেখো, বাকি শামুক, আরশোলা এবং চিংড়ি, এদের কিন্তু মুক্ত সংবহন আছে, একমাত্র কেঁচোতেই কিন্তু বদ্ধ সংবহন তন্ত্র দেখতে পাওয়া যায়। পরের প্রশ্নে যাচ্ছি, বলছে রড কোষ ও কোন কোষ মানব দেহের কোন অংশে উপস্থিত থাকে? ভীষণ কমন টপিক, কেপি কনস্টেবল মেন্স 2023 এর প্রশ্ন। রড কোষ এবং কোন কোষ থাকে কিন্তু মানুষের চোখে। চোখের আরো এক্স্যাক্টলি বলতে গেলে কিন্তু রড এবং কোন কোষ দেখা যায় রেটিনাতে। এবার আসি, রড কোষ এবং কোন কোষের কি কাজ?
রড কোষ কিন্তু রাতে দেখতে সাহায্য করে এবং সংখ্যায় কিন্তু অনেক বেশি থাকে। কোন কোষের থেকে কিন্তু রড কোষ অনেক বেশি থাকে? রাতে দেখতে সাহায্য করে বা অল্প আলোতে। এবং সংখ্যায় কিন্তু অনেক বেশি হয়। আর কোন কোষ উজ্জ্বল আলোতে দেখতে সাহায্য করে বা দিনের বেলা? উজ্জ্বল আলোতে দেখতে কিন্তু সাহায্য করে। পরের প্রশ্নে, এছাড়াও কোন কোষ কিন্তু তীক্ষ্ণ দৃষ্টি প্রদান করে? পরের প্রশ্নে যাচ্ছি, 18 নম্বর প্রশ্ন, দূষিত পদার্থযুক্ত ধোঁয়া ফুসফুস তথা দেহে প্রবেশ করলে নিম্নলিখিত কোন রোগটি হয়? অপশন দেখো, অপশন দেখলেই বোঝা যায় ফুসফুসের সাথে সম্বন্ধ আছে এমন জিনিস হচ্ছে ব্রঙ্কিওল, ফুসফুসের অংশ। তাই উত্তর হবে অপশন সি, ব্রঙ্কাইটিস। দূষিত পদার্থযুক্ত ধোঁয়া ফুসফুস তথা দেহে প্রবেশ করলে কিন্তু ব্রঙ্কাইটিস রোগ হয়। আচ্ছা, বাকিগুলো নিয়ে আলোচনা করি। অপশনে বাকিগুলো নিয়ে, অপশন এ তে দেখো আছে ফ্যারেঞ্জাইটিস। ফ্যারেঞ্জাইটিস কি হয়? ফ্যারেঞ্জাইটিস একটা ভাইরাস ঘটিত রোগ। ভাইরাস ঘটিত রোগ এবং ফ্যারেঞ্জাইটিস কোথায় হয় না? ফ্যারিংস বা আমাদের গলাতে হয়। ঠিক আছে, গলা ব্যথা করা বা গলা দিয়ে আওয়াজ কম বেরোনো বা গলার প্রদাহ, কেমন কোথায় হয় না? গলাতে। গলা ফুলে যাওয়া, এইসব। কলেরা কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত রোগ। কলেরার জীবাণুর নাম ভিব্রিও কলেরি। দূষিত জল এবং খাবারের মাধ্যমে ছড়ায়। দূষিত জল এবং খাবারের মাধ্যমে ছড়ায়, সরি। এবং কলেরাতে কিন্তু পাতলা পায়খানা, বমি, এই সমস্ত জিনিসগুলো হয়। আর মেনিনজাইটিসও কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত। কিছু কিছু ক্ষেত্রে মেনিনজাইটিস কিন্তু মশার কামড়ে হয়। আর মেনিনজাইটিস মানে হচ্ছে মেনিনজেস অর্থাৎ মস্তিষ্কের যে পর্দা তার প্রদাহ। সঠিক চিকিৎসা না পেলে মেনিনজাইটিস কিন্তু মৃত্যুর কারণ হতে পারে। পরের প্রশ্নে যাচ্ছি, চলো। 19 নম্বর প্রশ্ন দেখো, বলছে কোন রোগে পা অতিরিক্ত ফুলে যায়? উত্তর হবে গোদ বা এলিফ্যান্টিয়াটিস। গোদ রোগ হয় হচ্ছে উচেরিয়া ব্র্যাঙ্কফটি নামক গোলকৃমির সংক্রমণের জন্য। পরের প্রশ্নে যাচ্ছি, 20 নম্বর প্রশ্ন, জন্মের সময় শিশুদের দেহে আনুমানিক কতগুলি হাড় থাকে? জন্মের সময় শিশুদের দেহে আনুমানিক হাড় থাকে 300টিরও বেশি। কেমন? 300টিরও বেশি থাকে। জন্মের সময় যখন বাচ্চাদের, তখন তো পুরোপুরি হাড় তৈরি হয় না, তখন সেগুলো তরুণাস্থি থাকে। বড় হওয়ার সাথে সাথে তরুণাস্থিগুলো জুড়ে জুড়ে সম্পূর্ণ হাড় তৈরি হয় এবং পরে সেটার সংখ্যা গিয়ে দাঁড়ায় কত? 206টি। পরের প্রশ্নে যাচ্ছি,
21 নম্বর প্রশ্ন, ব্যাকটেরিয়ার মধ্যে দেখা যায় না, ব্যাকটেরিয়ার মধ্যে কি দেখা যায় না? ব্যাকটেরিয়ার মধ্যে দেখা যায় না সাধারণত মাইটোকন্ড্রিয়া, বাকি সবগুলোই মোটামুটি ব্যাকটেরিয়ার মধ্যে দেখা যায়। ব্যাকটেরিয়ার মধ্যে মাইটোকন্ড্রিয়া দেখতে পাওয়া যায় না, কারণ ব্যাকটেরিয়ার মধ্যে সাধারণত পর্দা আবৃত কোনো অঙ্গাণুই থাকে না, তাই মাইটোকন্ড্রিয়াও দেখা যায় না। নিউক্লিয়াসও কিন্তু ব্যাকটেরিয়াতে দেখা যায় না। কারণ এগুলো কি পর্দা আবৃত, পর্দা আবৃত কোষ অঙ্গাণু ব্যাকটেরিয়ার দেহে দেখা যায় না। পরের প্রশ্নে যাচ্ছি। 22 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন রোগটি ভাইরাস দ্বারা হয়? বাকি অপশনগুলো তুলনায় দেখো একমাত্র অপশন বি বসন্ত রোগ বা গুটি বসন্ত রোগ, এটা কিন্তু হয় ভ্যারিওলা ভাইরাস দ্বারা। ভ্যারিওলা ভাইরাসের সংক্রমণে কিন্তু গুটি বসন্ত রোগ হয়। বাকিগুলো নিয়ে আলোচনা করি। কলেরা রোগ কিন্তু হয় ভিব্রিও কলেরি, নামক ব্যাকটেরিয়ার সংক্রমণে। ব্যাকটেরিয়ার সংক্রমণে টাইফয়েড রোগ হয় সালমোনেল্লা টাইফি নামক ব্যাকটেরিয়ার সংক্রমণে, এটাও ব্যাকটেরিয়া। এটাও একটা ব্যাকটেরিয়া। আর যক্ষা রোগ হয় মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস নামক ব্যাকটেরিয়া। এটাও একটা ব্যাকটেরিয়া। কেমন? পরের প্রশ্নে যাচ্ছি। সরি। 23 নম্বর প্রশ্ন, স্বাধীনভাবে স্থায়িত্বযুক্ত জীবনের ক্ষুদ্রতম একক কি? স্বাধীনভাবে স্থায়িত্বযুক্ত জীবনের ক্ষুদ্রতম একক কিন্তু কোষ। আচ্ছা, কোষ কোষ আবিষ্কার করে কে? না 1665 সালে প্রথম বিজ্ঞানী রবার্ট হুক কোষ আবিষ্কার করেন, কিন্তু উনি যে কোষটা আবিষ্কার করেছিলেন সেটা হচ্ছে মৃত কোষ। কর্ক থেকে কোষ আবিষ্কার করেন। এরপরে কিন্তু আবার গিয়ে 1676 সালে বিজ্ঞানী লিউয়েন হুক বা লিউয়েন হক তিনি কিন্তু জীবিত কোষ আবিষ্কার করেন। কেমন? পরের প্রশ্নে যাই। 24 নম্বর প্রশ্ন, ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি হয়? আরআরবি এলপি 2018 প্রশ্ন। ছত্রাকের কোষ প্রাচীর কিন্তু তৈরি হয় কাইটিন দিয়ে। কেমন? কাইটিন এক প্রকার শর্করা। কাইটিনকে ইংরেজিতে অনেক সময় ইংরেজিতে লিখলে পরে এরকম বানানটা হবে। কাইটিন দিয়ে কিন্তু ছত্রাকের কোষ প্রাচীর তৈরি হয়। আচ্ছা, সেলুলোজ কোথায় দেখতে পাওয়া যায়? সেলুলোজ হচ্ছে উদ্ভিদের কোষ প্রাচীর তৈরি করে। সেলুলোজ উদ্ভিদের কোষ প্রাচীর তৈরি করে। আর লিগনিন কিন্তু এক ধরনের জৈব পলিমার। এটা কি কাজে লাগে? না, গাছের ছাল বা বাকল যেগুলো আমরা দেখতে পাই খুবই শক্ত হয়, সেইগুলো কিন্তু তৈরি হয় লিগনিন দিয়ে। খুবই শক্ত হয়। হ্যাঁ, পরের প্রশ্নে যাচ্ছি। পেপটিক আলসার সৃষ্টিকারী জীবাণুটি হলো ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক না প্রোটোজোয়া? উত্তর হবে কিন্তু অপশন এ, পেপটিক আলসার তৈরি হয় কিন্তু হেলিকোব্যাক্টার পাইলোরি নামক একটি ব্যাকটেরিয়ার সংক্রমণে। হেলিকোব্যাক্টার পাইলোরি।
আজকে তাহলে এই অবধি, দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরের ক্লাসে।